যেই মুহূর্ত থেকে নীরব নাই সেই মুহূর্ত থেকে আসলে আমার অস্তিত্ব নাই। যার পরে জাস্ট একটা কনভারসেশনে ওর সাথে আমার হয়েছে, তোমাকে শ্বাসকষ্ট হচ্ছে, ও আমাকে জাস্ট ইশারা দিয়ে বললো যে হ্যাঁ হচ্ছে। ওই টাইমটা আস্তে আস্তে নীরব আমার হাতের ওপর না জাস্ট ঘুমিয়ে গেল, ঠিক আমার হাতের ওপর। আমি জানি না কয়জন মানুষের নসিব হয় ওয়াইফের ওপর বা হাজব্যান্ডের হাতের উপরে মারা যাওয়ার। ও একটা চেয়ারে বসে থাকতো, একটা সাদা চেয়ার, আমার জন্য অপেক্ষা করতো। আমি যখনই গেটটা খুলতাম অফিস থেকে গিয়ে খুব সুন্দর করে হাসি দিত, তুমি আসছো, খুব সুন্দর করে হাসি দিত। সারাদিন বাসে একা থাকতো, তো তখন আমার ঘরে ঢুকলে দম বন্ধ হয়ে যেত। আমি জানো আমি রাত 8টা-9টা পর্যন্ত বাইরে থাকতাম শুধু। আমার কাছে মনে হতো যে আমি ঘরে ঢুকে কি করব, কার জন্য যাবো ঘরে। ওই 8টা-9টা পর্যন্ত বাইরে থাকাতে আমি হয়ে গেছি। তবে আমার কাছে সবসময় মনে হতো যে এই দেশ ছেড়ে ভেগে যায়। মনে হতো যে এত ন্যাস্টি কেন সবাই, সব এত ন্যাস্টি কেন। এখন কি হয়েছে জানো, এখন আমি একসেপ্ট করে নিয়েছি যে দিস ইজ লাইফ। প্রতিবাদ কয়জনের সাথে করবো নীরব? প্রতিবাদ করতে করতেও তো একটা মানুষ একটা পর্যায়ে টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত। আমি এখন সংসার করতে ইচ্ছে করে আবার। হ্যাঁ, সংসার তো করতে ইচ্ছে করে, সুন্দর করে করতে ইচ্ছে করে। দুর্ভাগ্যবশত যদি কোনো নারী তার স্বামীকে হারায়, তারপরে কি তার বেঁচে থাকার অধিকার থাকে? নাকি আজ থেকে 100 বছর আগে যেরকম করে সতীদাহ করা হতো, একজন হাজবেন্ডের সঙ্গে তার ওয়াইফকে বেঁধে আগুনে থ্রো করা হতো, ব্যাপারটা সেরকমই থাকে? শুনতে অবাক লাগবে, কিন্তু এই 100 বছর পরেও এসে আমাদের সমাজটা বোধহয় সেটাই প্রত্যাশা করে যে হাজবেন্ড মরে যাওয়ার পরে একজন ওয়াইফের বেঁচে থাকার, স্বাভাবিক জীবন পালন করার, নিজের স্বাদ আহ্লাদ ভালোবাসা বা ভালো থাকার অধিকারটা আসলে থাকে না। আমি জানি জিনিসটা অনেক কষ্টের, কিন্তু আমার খুব কাছের মানুষ সাবা, আমার খুব পছন্দের, আমাদের কলিগ ছিলাম, তার সঙ্গে যখন তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তার সবচেয়ে কাছের মানুষটা দুনিয়া থেকে চলে গেল, আমি বেশ কিছুদিন পরে অনুরোধ করেছিলাম যে প্লিজ আসো, কথা বলো, যে একজন স্বামীহারা নারীর কী ধরনের স্ট্রাগল যায় সেটা সমাজকে বলো। খুব সাহস করে আজকের এই এপিসোডে আমরা বসেছি। আমি জানি না যে কোথায় গিয়ে আসলে শেষ হবে, কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা, প্রত্যেকের কাছে প্রত্যাশা, আমাদের প্রতি সদয় হবেন, আমাদের ভুল ত্রুটি মাফ করবেন এবং সুন্দর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের পুরো কনভারসেশনটা। কাউকে দুঃখ দেওয়ার জন্য না, নিজেদের দুঃখগুলো বলার জন্য আসলে আমাদের এখন সবাই এত বড় ইন্ট্রোডাকশন আমি কোনো দিন দিই নাই, কারণ হচ্ছে এত সেন্সিটিভ অনুষ্ঠান আমি কোনো কালে করি নাই। আমি তোমাকে, তোমার জামাইকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমরা আত্মীয়, কিন্তু যখন তোমার হাজব্যান্ড চলে গেল, আমি তোমাকে ইনবক্স করেছিলাম যে আমি জানি না আমি কি বলবো। এত ভালো একটা মানুষ যখন তোমাকে একা রেখে চলে গেল, তারপরে তুমি কোথায় পড়বা, ওই পতনটা কত ওজনের হবে, এটা তুমি ছাড়া দুনিয়ার কারো পক্ষেই মাপা সম্ভব না। আমাকে বলবা তার পরের দিন থেকে, পর মুহূর্ত থেকে, চলে যাওয়ার পর মুহূর্ত থেকে তোমার কেমন হয়েছিল? তুমি শুরুতে একটা কথা বলছিলা নীরব, যে একসময় সতীদাহ প্রথা ছিল, স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকে একসাথে পুরানো হতো। আমার কেন জানি মনে হয়, এবং এটা আমি পরের দিন থেকেই ফিল করতে পারি, যে আসলে ওই প্রথাটাই বোধহয় ভালো ছিল। আমার কাছে মনে হতো তাসিফের সাথে কেন আমাকে কবর দিয়ে দেওয়া হলো না। আমি কখনো এক্সপেক্ট করি নাই, মানে আমি কখনো কল্পনাও করি নাই যে ক্যান্সারের সাথে ফাইট করতে করতে ও চলে যাবে। আমি সবসময় আশাবাদী ছিলাম যে ও বেঁচে ফিরবে। যেদিন আমি লাস্ট ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে করে, ওই দিনও আমি চিন্তা করলাম যে না, এর আগেও তো 10 বার ভর্তি করেছি, এবারও ইনশাল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো। বাট আলটিমেটলি আল্লাহর উপরে তো কিছু নাই, আল্লাহ চাইনি হয়তো। তুমি জানতা যে আমাদের বন্ডিংটা কেমন ছিল। আমাদের মতো এত ভালো বন্ডিং খুব কম স্বামী স্ত্রী থাকে। আমি বলবো না থাকে না, আমি খুব কমই থাকে। মানে আমরা যেমন বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমরা সব কিছু শেয়ার করতাম। আমি তো দীর্ঘ বছর মিডিয়াতে কাজ করেছি, তোমার সাথে কাজ করেছি, বাংলা ভিশনে কাজ করেছি, তোমরা সবাই দেখেছো ওকে। ও আমাকে খুব ভালো মতো চিনতো, বুঝতো, আমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অন্যরকম ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো, যে 3টা বছরও ফাইট করেছে ক্যান্সারের সাথে, ওই 3টা বছর আমাদের বন্ডিংটা আরও সুদৃঢ় হয়েছিল। মানে যখন টের পাচ্ছিলে যে চলে যাবে বা ওর ভয় আছে, তখন ব্যাপারটা আসলে চলে যাওয়ার ভয় না। একটা ক্যান্সার পেশেন্টের জার্নি তো তুমি জানো, কেমো চলে, রেডিওথেরাপি চলে, অনেক অনেক স্ট্রাগল থাকে, শারীরিক অনেক প্রবলেম থাকে। তো সব কিছু মিলিয়ে না, ওর বাবা মা থাকতো দেশের বাইরে। সো দেশে ওর আপন বলতে কিন্তু শুধু আমি, একটা মানুষ যাকে সে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর আমি হচ্ছে সেই মানুষ যে ওকে বাঁচাতে চায়। তো
এই টাইমটাতে না আমাদের বন্ডিংটা হয়ে গিয়েছিল আরও স্ট্রং, যেটা হয়তো আমরা সুস্থ থাকতে এতটা ফিল করতে পারিনি। তুমি প্রথম ফিল করলা কখন যে ও নাই? আসলে প্রথম ফিল করলাম যখন আমি অ্যাম্বুলেন্সে না, ইনফ্যাক্ট ও ডে কেয়ারে আমার বাচ্চাদেরকে ড্রপ করতে গিয়েছিল। ওর অনেক মানসিক শক্তি ছিল নীরব। ও প্রচণ্ডভাবে বিশ্বাস করতো ও ফিরে আসবে, ও ক্যান্সার থেকে ও সার্ভাইভ করবে। ওর প্রচণ্ড মানসিক শক্তি ছিল। তো আমার প্রতি ও এতটাই কেয়ারিং সবসময় থাকতো। ও আমি বুঝতো যে আমি অনেক কষ্ট করছি, অনেক স্ট্রাগল করছি, ওকে টেক কেয়ার করছি, দুটো ছোট ছোট বাচ্চা, ওদেরকে টেক কেয়ার করছি, আবার অফিস করছি। তো আমাকে বললো যে আজকে তুমি অফিসে চলে যাও, আমি বাচ্চাদেরকে ডে কেয়ারে ড্রপ করে দিই। তো ডে কেয়ারে ড্রপ করার পরে ওখানেই আসলে ওর শ্বাসকষ্ট উঠে যায়। ডে কেয়ার থেকে আমাকে ফোন দেয়, আমি ওখানে পৌঁছাই। যাওয়ার পরে জাস্ট একটা কনভারসেশনে ওর সাথে আমার হয়েছে, তোমাকে শ্বাসকষ্ট হচ্ছে? ও আমাকে জাস্ট ইশারা দিয়ে বললো যে হ্যাঁ হচ্ছে। ওই টাইমটা আস্তে আস্তে নীরব আমার হাতের ওপর না, মানে জাস্ট ঘুমিয়ে গেল ঠিক আমার হাতের ওপর। আমি জানি না কয়জন মানুষের নসিব হয় তার ওয়াইফের ওপর বা হাজব্যান্ডের হাতের উপরে মারা যাওয়ার। তো ওর কোনো কষ্ট হয়নি। আমি ওকে একটু মুখে পানি দিয়েছিলাম, কারণ ওর গলা শুকিয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম। পানিটা যখন আর ভেতরে যায়নি, কারণ আমি তখন বুঝতে পারলাম যে আমি সিপিআর দিচ্ছি, মুখে যখন আমি এয়ার ব্লো করছি পানিটা ঘর ঘর আওয়াজ করছে, দ্যাট মিনস এটা ভিতর পর্যন্ত যায় না। এবং ও ব্রিদিং নিচ্ছিল না। ওকে অনেকবার সিপিআর দিয়েছি, অ্যাজ ইউ নো আমি সিপিআর ট্রেন্ড। সো তখন আমি বুঝলাম যে হয়তো ও নাই। তারপরেও থাকে না মানুষের একটু আশা যে আমি হসপিটাল পর্যন্ত পৌঁছাইলে হয়তো থিংস ক্যান বি বেটার। অ্যাম্বুলেন্স আসতে দেরি হলো, অ্যাজ ইউ নো ঢাকা শহরের অবস্থা, অ্যাম্বুলেন্স আসতে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দিল। হসপিটালে যাওয়ার পরে তো ব্রড ডেথ ডিক্লেয়ার হয়ে গেল। তো ও যেই মুহূর্ত থেকে নীরব নাই, সেই মুহূর্ত থেকে আসলে আমার অস্তিত্ব নাই। আমার অস্তিত্ব নাই ইন আ সেন্স, আমি আসলে তাসিফের একজন বিধবা। আর একজন বিধবার সামাজিক প্রেক্ষাপটে তুমি যদি বলো, সবচেয়ে বেশি সাপোর্ট পাওয়া উচিত তার নিজের ফ্যামিলির কাছ থেকে। সেই ফ্যামিলির কাছ থেকে যতটুকু সাপোর্ট মেন্টালি, আমি বলবো না ফিনান্সিয়ালি, মেন্টালি যতটুকু সাপোর্ট পাওয়ার কথা, আমার মনে হয় না বাংলাদেশের ম্যাক্সিমাম বিধবা নারী সেটা পায়। আর শ্বশুরবাড়ির দিক থেকে যদি বলো, যেদিনও মারা গেল সেদিন আমার বাসায় একটা সিসি ক্যামেরা ছিল। আমার বাসায় সবসময় একটা সিসি ক্যামেরা লাগানো থাকতো, কারণ আমি অফিসে বসে ওকে মনিটর করতাম যে ইজ হি ওকে, ও খেয়েছে কি না, ও ঘুমাতে গেল কি না। তো দ্য ফার্স্ট থিং আমার শ্বশুরবাড়ির একজন, আমি বলবো না তার নাম, ওর খুব ক্লোজ একজন, রক্তের একজন, প্রথম আমাকে যে কথাটা জিজ্ঞেস করলো বা বললো সেটা হচ্ছে, সাবা সিসিটিভির ফুটেজগুলো আমাকে দিও তো। মানে অ্যাজ ইফ আমি আই মেড আ ক্রাইম অ্যান্ড মেবি আই মার্ডার্ড হিম, সামথিং লাইক দ্যাট। সো এটা আমার এখনো কানে বাজতে থাকে। ওই মোমেন্টে আমার এখনো কানে বাজতে থাকে। হ্যাঁ, তো ফ্রম দ্যাট ডে দ্য হোল সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড। তখন অনেকেই এসে বলতো, চিন্তা করিস না, তোর 2টা ছেলে মেয়ে মানে তো আমাদেরই বংশের, আমাদেরই সন্তান। আমার ছেলে মেয়ে যদি মুরগি দিয়ে ভাত খায়, তোমার ছেলে মেয়েও মুরগি দিয়েই ভাত খাবে। তখন আমি সবাইকে শুধু একটা কথাই বলতাম, কোনো টেনশন করবেন না, আল্লাহ আমার সাথে আছে। আমি স্টেবল, আলহামদুলিল্লাহ, আমি একটা জব করি। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমার বাচ্চাদের কারো মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতে হবে না, আমি অন্তত ওদেরকে সাপোর্ট দিতে পারবো। যাই হোক, যেই লোকগুলো তখন সান্ত্বনার বাণী দিচ্ছিল না নীরব, সেই লোকগুলোকে না আমি 6 মাস চলে যায়, 8 মাস চলে যায়, 1 বছর চলে যায়, কখনো শুনিনি একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে আমার ছেলে মেয়েগুলো আজকে কি দিয়ে ভাত খেয়েছে। হ্যাঁ, তো থিংস আর লাইক দিস। আর যদি আমার ফ্যামিলির কথা বলি, আমার ফ্যামিলি থেকে আমার আম্মু অনেক সাপোর্ট করেছে, আমার ছোট বোন অনেক সাপোর্ট করেছে, ইন সাম কেসেস আব্বু অনেক সাপোর্ট করেছে। বাট থাকে না মেন্টাল যে একটা সাপোর্ট, সেই সাপোর্টটুকু আমি পাইনি। কীরকম, ধরো আমি
আই ওয়াজ ভেরি মাচ ব্রোকেন। তুমি আমাকে বারবার বলতেছো আবার তুমি আসো তুমি আসো, তো আমি তোমাকে একটা কথাই বলতাম যে নীরব আমি খুবই অসুস্থ, আমার প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করে, আমি স্ট্রেসের পেশেন্ট, ডিপ্রেশনের পেশেন্ট, স্টিল আমি ডিপ্রেশনের মেডিসিন খাই, হার্টবিটের মেডিসিন খাই, প্রেশারের মেডিসিন খাই। নীরব আমি ওকে যখন, ও যেদিন মারা গেল তার একদিন পরে ওর মার ফ্লাইট ছিল এবং ও নিজে গাড়ি ঠিক করেছে ওর মাকে সে আনতে যাবে। সো ইট ওয়াজ ভেরি আনসার্টেন, শুধু একদিনের জন্য ওর মার সাথে ওর শেষ দেখাটা হয় নাই। তো ওকে যখন আমি ফ্রিজারে রেখে বাসায় আসছিলাম, ওই সময় পর থেকে আমি 6টা মাস নীরব টানা বিছানায় ঘুমাতে পারি নাই। আমি আমার বিছানায় ঘুমাতাম না, আমি ফ্লোরিং করতাম। ডান পাশেই তো শেষ হইতো। হ্যাঁ, আমি ফ্লোরিং করতাম। আমার কাছে মনে হতো আমি তাসিফকে কবরে শুয়াই দিয়ে আসছি আর আমি বিছানায় শুবো। আই ওয়াজ জাস্ট লিটারালি, মানে আই ওয়াজ জাস্ট দ্যাট, লাইক দ্যাট। ওকে কবর দেওয়া নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল। কি ওকে চ্যালেঞ্জ বলতে ধরো, ও আগে থেকে হয়তো বুঝতে পেরে গিয়েছিল যে ও আর বেশি দিন নাই। তো ওর বনানী কবরস্থানে ওর দাদির কবর, ও সারা জীবন আমি দেখতাম যে কোনো বিশেষ দিনে ওর দাদির কবর ও ভিজিট করতো, আমাদেরকে নিয়ে জিয়ারত করতে যেত এবং ও কবরটাকে খুব যত্ন করে রাখতো। কবরে গাছ লাগানো, মাটি ডেবে গেছে কিনা, ঘাস লাগাতে হবে কিনা, কোন গাছ লাগাতে হবে, খুব যত্ন করেও রাখতো। ঠিক মারা যাওয়ার একটা সপ্তাহ আগে আমরা একসাথে জুম্মা পড়তে যেতাম। তো আমি, আমার ছেলে মেয়ে ও সবাই মিলে জুম্মা পড়তে গিয়েছি। তো ওখানে যে কবরে দেখাশোনা করতো, ও তার সাথে আমার পরিচয় করিয়ে দিল। বলল যে ভাই এটা হচ্ছে আপনার ভাবি, যদি আমার জন্য ওর আপনার কাছে কখনো আসে আপনি ব্যবস্থা করে দিন। তো আমি হসপিটালে বসেই ওই লোকটাকে ফোন দিয়েছিলাম যে তাসিফ নাই, সো আপনি ব্যবস্থা করেন। তো আমাকে বলল কি যে আপনাদের তো কাগজপত্র নাই, এই কবরে তো কবর দেওয়া যাবে না। বাংলাদেশের, আমি বদনাম করতে চাই না, বাট নিয়মের মধ্যে এত অনিয়ম নীরব, মানে আমি তখন আসলে বুঝতে পেরেছি। তো আমি বললাম কেন কাগজপত্র নাই কেন? তো আমার শ্বশুর বললো এই কাগজপত্রগুলো হয়তো সামহাও তারা তুলে নাই, 1975 কবরটা দেওয়া হয়েছিল, ঠিক সমসাময়িক সময় বঙ্গবন্ধুর সপরিবারে একটা হত্যা, ওখানে কবর। তো ওই টাইমটা আর্মিদের একটা নিয়ন্ত্রণ ছিল, সামহাও এই কবরের নাম্বারটা ওখানে লিপিবদ্ধ হয় নাই, অথবা ওই সময়ের কাগজটা তারা নিয়েছিল কিন্তু প্রিজার্ভ করে নাই, তারা কেউ রিকল করতে পারছে না। সো 1975 সাল থেকে আমার দাদির শাশুড়ির নামে ওই কবরটা কিন্তু এখনো রয়েছে, এমন না যে ওখানে আরেকজনের কবর দিয়ে দেওয়া হয়েছে, এবং তার নামেই কিন্তু কবরটা রয়েছে। সো তখন শুরু হয়ে গেল নিয়ম। বাংলাদেশে অনেক অনিয়ম চলে, কিন্তু তখন শুরু হয়ে গেল নিয়ম, কাগজপত্র না থাকলে দেওয়া যাবে না। দাদির কবরে নাতির কবর হয় না। যাই হোক, আমি যেদিন মারা গেল সেদিন ওকে ফ্রিজারে রেখে তার পরের দিন ভোরবেলা নীরব, আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো, আমি সারা রাত তো ঘুমাই নাই, কারণ তাসিফ ফ্রিজারে, আমি কিভাবে ঘুমাবো। তো আমি সেই ভোরবেলা উঠে চলে গেলাম মন্ত্রী, উনি আমাদের সামহাও গাজীপুরের পরিচিত আত্মীয়। তো ওনার কাছে গেলাম যে আমি কি করতে পারি, আমাকে একটু হেল্প করেন, এই অবস্থা, কারণ আমাকে তো অ্যালাউ করছে না। তো উনি একটা সুপারিশ লিখে দিলেন, ওই সুপারিশ নিয়ে আমি গেলাম সিটি কর্পোরেশনের মেয়র দেশেনাই, মেয়রের একান্ত সচিব। উনি আমাকে অনেক দশ ঘাট দেখি, অনেক বাক বিতণ্ডা সব কিছুর পরে আমি তাদেরকে কনভিন্স করতে পারলাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনালি ওখানে কবরটা তার আমি দিতে পারলাম। দ্যাট ওয়াজ মাই পিস। বলতে পারো যে আমি তার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করেছি। স্বামী মরে গেছে ফ্রিজারে, তুমি ফাইট করতেছো তার পছন্দের জায়গা, তার ইচ্ছার জায়গাটা কবর দেওয়া নিয়ে, এবং এটা করতে হচ্ছে।
কারণ আমার সাথে এটা করার কেউ নাই। হ্যাঁ, আমার সাথে কয়েকজন গিয়েছিল, আমি অস্বীকার করবো না, আমার শ্বশুরবাড়ির কয়েকজন গিয়েছিল। নীরব, আমার ওই কথাটা এখনো কানে বাজে। তাদের মধ্যে একজন মেয়রকে বলল কি, ভাই দেন না, দেন কবরটা দিতে দেন, 2 মাস পরে না হয় উঠায় ফেলাই দিন। আমার সামনে উনি এই কথাটা বলল যে দিতে দেন কবরটা, 2 মাস পরে উঠায় ফেলাই দিন। এটা তো কোনো কুকুরের লাশ না, কোনো বিড়ালের লাশ না যে তুলে ফেলে দিবে। ওই কথাটা আমার এখনো কানে বাজে। সো ওই ধরনের মানুষগুলাকে না আমি আর নিতে পারি না। কেন নিতে পারি না এবার বুঝতে পারছো? কেন নিতে পারি না? ওই ধরনের কথাগুলো আমি নিতে পারি না, ওই মানুষগুলা কি আর নিতে পারি না। আমার চোখের সামনে যখন ওদেরকে দেখি আমার কাছে মনে হয় ওরা খুনি, ডিটেইলে আমার কাছে মনে হয় ওরা খুনি। যাই হোক, কবর দিলাম, কবর দিয়ে বাসায় ফিরলাম। ওর মা তার মধ্যে চলে আসছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম। এই তো শুরু হয়ে গেল আমার স্ট্রাগল। বিয়ের এক সপ্তাহ পর থেকে আমার শাশুড়ি, আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওনাদের মেয়ে নাই, 2 ছেলেই। তো তাসিফ ছোট ছেলে ছিল, ওর ছোট ছেলে এবং ছোট ছেলের বউ হিসেবে আলহামদুলিল্লাহ আমি এবং ও যতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি সেটার জন্য আমরা নিজেরা অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এবং ওনারাও আমাদেরকে অনেক বাসেন, এবার আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসেন। ওনাদের তরফ থেকে আমি যতটুকু সাপোর্ট পেয়েছি সেইটুকু পরিমাণ সাপোর্টও আমি আমার পরিবার থেকে পাই নাই। তোমার মা বাবার? আর মা বাবার বলবো না, হ্যাঁ ইন সাম কেসেস বাবার। যদি আমাকে জিজ্ঞেস করো একটা এক্সাম্পল দাও, আমি ডিপ্রেশনের মেডিসিন খেতাম, প্রেশারের মেডিসিন খেতাম, নিচে ঘুমাতাম, তোমাকে আমি এক্সপ্লেন করেছি বিফোর। সো অ্যাট সাম পয়েন্ট আমি তো আগে হিজাব পড়তাম, তুমি দেখেছিলে। আমি মিডিয়াতে কাজ করা বন্ধ করে দিলাম, বাংলা ভিশনের প্রেজেন্টেশন বন্ধ করে দিলাম, কারণ আমি হিজাব শুরু করলাম। তো আমি ভাইয়াকে বললাম যে ভাই আমি তো এখন হিজাব করি, এখন প্রেজেন্টেশন করাটা ভালো দেখায় না, তো ওটা বন্ধ করে দিলাম। তো আমার ওই টাইমটা না আমি হিজাবটা নিতে পারতাম না, আমার মাথায় খুব যন্ত্রণা করতো, প্রেশার বেড়ে যেত, কান গরম হয়ে যেত, হ্যাঁ নিতে পারতাম না। তো একটা সময় হিজাবটা খুলে ফেললাম। দ্যাট ওয়াজ দ্য মেন টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। তাসিফ মারা গেছে, সাথে সাথে হিজাব খুলে ফেলছে, মেয়ে আমার নষ্ট হয়ে গেছে। ব্যাখ্যাটা এইটা দাঁড়ায়? হ্যাঁ, ব্যাখ্যাটা গিয়ে এভাবে দাঁড়ালো যে তাসিফ থাকতে মেয়েটা আমার ভালো ছিল। শুধু আমার বাবার কথা বলবো না, আরও অনেক মানুষের ছিল সারাউন্ডিং। তাসিফ থাকতে মেয়েটা ভালো ছিল, যেই তাসিফ মারা গেল হিজাব খুলে ফেললো, মেয়েটা নষ্ট হয়ে গেল। আমি কোনো লাল রঙের ড্রেস পরতে পারবো না, আমি শাড়ি পরতে পারবো না, আমি সাজতে পারবো না, চুল আঁচড়াতে পারবো না। আমি শাড়ি পরে অফিসে যাচ্ছি দেখে আমার বাবা আমাকে, আমার সামনে আমার মাকে বললো, দেখো 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 তোমার মেয়ে শাড়ি পরে আবার কার সাথে কি করতে যায়। These are the things I had to experience. আমি একদিন একটা লাল ড্রেস পরে অফিসে যাচ্ছিলাম। নীরব, আমি একটা কর্পোরেট জব করি, সো আমি চাইলেই সেখানে চুল নাচড়ে খুব উদ্ভটভাবে যেতে পারবো না। আমি ইদ্দত পালন করেছি, কিন্তু 40 দিনের যে ইদ্দত থাকে ওটা আমি পালন করেছি। আমাকে অফিস থেকে ডেকে আমাকে বলা হয়েছে, দেখেন আপনি যেভাবে আমি অফিসে আসেন সাদা ড্রেস পরে এইভাবে আসলে হয় না, you have to change yourself. So that time I changed myself. So I started. দিন শেষে তোমাকে পেটের ভাত দিতে হবে তো, হ্যাঁ, বাচ্চাকে খাওয়াতে হবে তো। So that time I decided, okay, let's move into a regular normal life. So আমি রেগুলার ড্রেস পরা শুরু করলাম। তো একদিন আমি একটা লাল ড্রেস পরেছি নীরব, তুমি দেখো বাংলাদেশের সোসাইটি, এদের মেন্টালিটি। আমার কাজের বুয়া আমাকে সে বললো, আপা একটা কথা কই। হ্যাঁ বলো, কিছু মনে করবেন না তো? আসি না, মনে করবো না, বলো। বলে, আপা একটা আপনি যাই পরেন না কেন, যেই কালারই পরেন না কেন, লাল পরেন না আপা। আমি কেন?
বলে, না এমনি কইলাম। আমি কেন, আমি বিধবা দেখে কি আমার লাল পরা নিষেধ নাকি? কোথায় লেখা আছে যে বিধবা মানুষ লাল পড়তে পারবে না? আমি একটু সাজতে পারবো না, আমি একটা টিপ দিতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না? কারা বলতেছে? সবাই বলতেছে, এভরিওয়ান। তুমি কি বলবা? আমি একটা পাঠাও বাইকে করে আমার বাসার গেটে নামলে দারোয়ান আমার দিকে কড়া দৃষ্টিতে তাকায়। আমি কার সাথে আসলাম? আমার বাসায় আমার আপন খালাতো ভাই ঢুকলে দারোয়ান কড়া দৃষ্টিতে তাকায়, কে আসলো? দিস ইজ হাউ আই হ্যাড টু গো থ্রু। আমার অবাক লাগতেছে কোথায় জানো, যে সবচেয়ে আগে পিলার হয়ে দাঁড়াবে ফ্যামিলি, মা বাবা ভাই বোন এরা আত্মীয় স্বজন, আর তারা সবচেয়ে আগে বাধাটা দিল। তারা হয়তো চিন্তা করছে যে মানুষজন কি কি ভাবছে, বলবে, মানুষ কি বলবে, কিন্তু একটা সময় তারা আমার মেন্টাল সিচুয়েশনটা চিন্তা করে নাই। কেউ আস্ক করছিল যে তুমি কেন খুললা, তোমার কি মাথা ব্যথা হচ্ছে কিনা? নো 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 ওয়ান আস্কড মি, নো ওয়ান আস্কড মি। ওকে, কেউ যারা বললো যে তোমার বাচ্চাকে আমার বাচ্চা মুরগির গোস্ত খেলে খাবে, তারা একবারের জন্য টাকা দিয়ে গেছে? না, জীবনে কোনদিন ফোন দিয়েও খবর নেয় নাই আমার বাচ্চা কি দিয়ে ভাত খাইছে। যারা একদিন আমার বাচ্চাদের সাথে কথা না বলতে পারলে তাদের জীবন বের হয়ে যায়, তো তারা এখন বছর পার হয়ে গেছে, একটাবারও ফোন করে আমার বাচ্চাদের সাথে কথা বলতে চায় না। হয়তো তারা চিন্তা করে তাসিফ নাই, তাহলে আর সাবা কি, হু দ্য হেল শি ইজ। তাসিফকে দিয়েই তো সম্পর্ক, রাইট? বাচ্চা তো তোমার একা না, দুই পক্ষেরই। দুই পক্ষের। এখন বাচ্চা নিয়েও টানাটানি শুরু হয়ে গেছে। লাইক লাইক আমি একটু নষ্ট হয়ে গেছি। সাবা একটা ন্যাস্টি মেয়ে। সাবা ইজ কাইন্ড অফ, যদি খাস বাংলায় বলো, সাবা ইজ এ বেশ্যা। ও উল্টাপাল্টা লাইফ লিড করে, ও সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, বেড়ায়। ওর কাছে যদি বাচ্চাগুলো থাকে তাহলে বাচ্চা দুটো নষ্ট হয়ে যাবে। আইদার ওর বাচ্চা দুইটাকে নিয়ে ওর বড় ভাইয়ের কাছে দিতে হবে মানুষ করতে, অথবা আমেরিকায় নিয়ে যেতে হবে, অথবা অন্য কাউকে অ্যাডপ্ট করতে দিতে হবে, অথবা আমার বাপ মা পালবে। তোমার বাচ্চা, নিজের আমার পেটের বাচ্চা। বাচ্চা তুমি রাখতে পারবে না। না, আমার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে নীরব। নিজের পেটের বাচ্চা নিজের কাছে রাখতে হ্যাঁ, পারবে না। আমার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে, কি করবা? তারা জাজমেন্ট দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো নষ্ট। ধর আমি একটু কেন সেজেগুজে অফিসে যাচ্ছি, বসের সাথে কেন হেসে কথা বলছি, তার মানে আমি বেশ্যা। আমি রিসেন্টলি একটা প্রমোশন পেয়েছি। কেন প্রমোশনটা পেলো? নিশ্চয়ই বসের সাথে শুয়ে প্রমোশনটা পেয়েছি। এই জায়গাটা আমি দীর্ঘদিন আগে আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল, যে একটা ছেলে কর্মচারীকে প্রমোশন দেওয়া যত সহজ, একটা মেয়ে কর্মচারীকে প্রমোশন দেওয়া ততটাই কঠিন। এক্স্যাক্টলি, কেউ দিতে চায় না। কেন জানো? বস একটা মেয়েকে প্রমোশন দেওয়ার আগে 3বার চিন্তা করে। কেন চিন্তা করে? এই যে কথা উঠবে, আল্লাহ আমার ক্যারেক্টার নিয়ে তো কথা বলবে, যে আচ্ছা ওই ছেলেটাকে না দিয়ে এই মেয়েটাকে কেন দিল, তার মানে নিশ্চয় ওর সাথে কিছু একটা আছে। কিচ্ছু চিন্তা করবে না, বলে ফেলবে। অথচ স্কোর দেখবে না যে কে কতটা কাজ করলো, কার কত আর্নিং, কে কোম্পানির জন্য কি করলো, কেউ দেখবে না। হ্যাঁ, এবং কাছের মানুষগুলো যদি ধরো তোমার এই কথাগুলো বলে, গসিপ করা সোজা তো, আরাম। কাছের মানুষগুলো ধরো যদি এই ধরনের কথাগুলো বলে, এই ধরনের ফিডব্যাক তুমি পাও। কাছের মানুষ মানে কত কাছের? ধরো খুবই কাছের। কাছে আসো, কতটুকু কাছের? ধরো খুবই কাছে, তুমি যাদেরকে বেস করে, না শুধু রক্তের সম্পর্ক বলবো না, তুমি যাদেরকে বেস করে বাঁচতে চাও। ওকে, আই গট ইউ। তুমি যাদেরকে ভরসার জায়গা বানিয়েছো, তুমি যাদেরকে বেস করে বাঁচতে চাও, আই গট ইউ, তাদের কাছ থেকে তুমি যদি এরকম শুনো যে সে একটা চেহারা, গুমার্কা চেহারা, ফিল্টার ছাড়া ছবি দেওয়া যায় না। বাই দ্য ওয়ে, তোমার কি ফিল্টার চলছে? তো না, ফিল্টার চলছে না। তা আমার তো গুমার্কা চেহারা মানুষজন অ্যাকসেপ্ট করবে? পাগল কে বলে অনেকে। তুমি বাংলাদেশের একটা আমি জাতীয়, মুটকি গুমার্কা চেহারা, অন্য কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে না, 2 বাচ্চা সহ, এরকম অনেক কথা আমাকে শুনতে হয়েছে। তুমি বাংলাদেশের জাতীয় একটা টেলিভিশনের উপস্থাপিকা 8-9 বছর ধরে। আরো বেশি 2009 9 থেকে 15 2021, অনেক বছর না? অনেক, 21, তার মানে প্রায় 11-12 বছরের বেশি। শুধু বাংলাদেশে নেই, একটা জায়গাতে।
আর নাটক টাটক সবকিছু তো বাদই দিলাম না, আমি আসলে মুটিয়ে Oh my গেছি, God. এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি আসলে আগের মতো নাই, depressional বয়সের সাথে সাথে তো হয়, আমার চেঞ্জ হবেই। বয়সটা তো চেঞ্জ হবে। যাই হোক, ওগুলো নিয়ে আমি মাইন্ড করি না, ওগুলো নিয়ে আমি কিছু ধরিও না। আশেপাশে বন্ধু সার্কেল কি নজর বদলায়? আমার বন্ধু সার্কেল নাই নীরব এখন আর। আমি 3টা বছর ক্যান্সারের সাথে ফাইট করেছি তাসিফকে নিয়ে। আই নেভার ফাইন্ড আ সিঙ্গল ফ্রেন্ড বিসাইড মি, আই নেভার ফাইন্ড আ সিঙ্গল রিলেটিভ বিসাইড মি এক্সেপ্ট মাই ফ্যামিলি, মা, ছোট বোন, বাবা। আজকে একটা প্যান্ডেল করে দাওয়াত দাও, তুমি হাজার হাজার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস পাবা। ট্রাস্ট মি, দিস ইজ দ্য ফ্যাক্ট। আজকে একটা প্যান্ডেল করে তুমি দাওয়াত খাও, বলো যে আমার বাসায় এই প্রোগ্রাম আছে। গতকাল তোমার বার্থডে ছিল, রাইট? সো তুমি বার্থডে উপলক্ষে বলো যে আজকে আমার বার্থডে, তোমরা সবাই আসো। বাই দ্য ওয়ে নীরব, আমার অবশ্যই তোমার জন্য একটা ফুল আনা উচিত ছিল, সরি। প্লিজ। তো তুমি একটা প্যান্ডেল করে একটা প্রোগ্রাম করো। আমার মেয়ের জন্মদিনে 250 মানুষ হয়েছিল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 250 মানুষকে তুমি পেয়েছো তোমার মেয়ের জন্মদিনে। আল্লাহ মাফ করুক, এমন যদি কোনো সিচুয়েশন হয় তোমার মেয়ের একটা দরকার, কেউ থাকবে না, এটাও আমি কেউ জানি। থাকবে? থাকবে না। দিস ইজ দ্য সেম থিং। আমার পেটে ভাত ছিল So, না, আমি ওই আমার 3 সবচেয়ে কাছের বছর- লোককে ফোন দিছিলাম, আমার ক্ষুধা লাগছে, বললাম আমার সাথে ভাত নেই। এক্স্যাক্টলি। আই হ্যাভ সিন ইট। হ্যাঁ, অথচ আমরা কিন্তু করি, তুমি করো না। আলহামদুলিল্লাহ। যত আজকে আমি সাবা যদি নীরবকে ফোন দিয়ে বলি, নীরব আমার এই অবস্থা, আমার আমি দ্বিতীয়বার বাজার চিন্তা করার টাকা করবো নাই, তুমি দ্বিতীয়বার চিন্তা করবা? কখনোই না, করবা না। কখনোই না। কারণ ওইটাই হচ্ছে আস্থার জায়গা, ওগুলোই কিন্তু আস্থার জায়গা। তার মানে কিন্তু এই না তোমার সাথে আমার রিলেশন, তার মানে কিন্তু এই না আমি বেশ্যা, তোমার সাথে আমি শুই। না। ইজ ইট? না। নো, দেয়ার আর সামথিং, সাম টাইপ অফ রিলেশনস উই আর হ্যাভিং ইন আওয়ার লাইফ। With দিস ইজ respect. বিয়ন্ড এক্সপ্লেনেশন। এটা কোনো It is. এক্সপ্লেনেশন হয় না, রাইট। এই ধরনের রিলেশনে কোনো এক্সপ্লেনেশন হয় না। সো আমি যে 3 বছর ফ্রেন্ডের কথা বলছিলাম না, এই 3 বছরে আমার ফ্রেন্ড, রিলেটিভ, মানে এভরিথিং, আমি সবার চেহারা চিনে গেছি নীরব। সো আই ডোন্ট বিলিভ ইন ফ্রেন্ডশিপ এনিমোর। আই ডোন্ট বিলিভ ইন ফ্রেন্ডশিপ। আই হ্যাভ সাম কলিগস যারা আমার কঠিন সময় আমাকে অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্ট দিয়েছে, যে সাবা এইটা এইভাবে করেন তাহলে মনে হয় আপনার জন্য ইজি হবে, Easy হবে। বা এটা এইভাবে করেন তাহলে মনে হয় ইজি হবে, আপনি ওই ডাক্তারটা দেখাতে পারেন, আপনি ওই জায়গায় জবের অ্যাপ্লাই করতে পারেন, আপনার স্যালারি যেহেতু কম আপনি এইচআরকে এভাবে অ্যাপ্রোচ করতে পারেন। দিজ আর দ্য টাইপ তারা আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে। এটাও অনেক বড় এটা কিন্তু অনেক বড় বিষয়। সঠিক। হ্যাঁ, কিন্তু তার মানে এই না কিন্তু যে আমি তার সাথে ইনভলভড। দিন বলবে জায়গা কই, হ্যাঁ, সো ইচ্ছাটাই কই। সেটাই। বয়সটা কি নীরব, আমাদের সেই বয়স আছে। চলে যাওয়ার দিন গুনতেছি আমরা। হ্যাঁ, literally। এক্স্যাক্টলি। আমাদেরকে এখন সেই বয়স আছে যে আমরা এখন নতুন করে কিছু করব বা এগুলো করে আমাকে বেড়াবো। এইটা বলো তো, সরি বাজেভাবে জিজ্ঞেস করছি, বলো। তাজিন চলে যাওয়ার পরে পুরুষদের দৃষ্টি কি বদলাইছিল তোমার প্রতি, অ্যাপ্রোচ? তোমার কি মনে হয় আমি যদি তোমাকে প্রশ্ন করি? আমার জায়গা থেকে তুমি আমাকে কিভাবে দেখো সেটা বলো। আমি তুমি তোমার চোখের নিচে কোনোদিন তাকাই নাই, সরি খুব বাজেভাবে না বললাম। না না, হ্যাঁ, না না, দ্যাটস ফাইন। চোখের নিচে কোন তাকায় না, দিস ইজ দ্য রিজন। হ্যাঁ, এভাবেই একটা মানুষের তাকানো উচিত। যদি তুমি আমাকে একটা মেয়ে, একটা পার্সন হিসেবে চিন্তা করো, আমি যদি বলি যে আমি কি আসলে গুমার্কা চেহারা? না না, অ্যাটলিস্ট না। না। আর নীরব, আমি পুরুষকে না মানুষের পর্যায়ে, সরি টু সে, বলো। আমি না পুরুষকে মানুষের পর্যায়ে ধরি না, আমি পুরুষকে একটা প্রজাতি বলি। পুরুষ একটা প্রজাতি। কেন বলি? কেন? কিছু কিছু পুরুষ মানুষ, এক্সেপশনস ক্যান নট বি এক্সাম্পল, আই Right. নো, Right. বাট কিছু কিছু না, ম্যাক্সিমাম পুরুষ মানুষের শুধু একটা মেয়ে হইলেই চলে ভাই, তার চেহারা লাগে না, ফিটনেস লাগে না, ম্যাক্সিমাম পুরুষের। Sad, তুমি এটা but যেভাবেই নাও না কেন, এটা দিস ইজ সত্যি। ট্রু, এটা সত্যি, অনেক ক্ষেত্রে দিস ইজ ট্রু। সত্যি। তো একটা বিধবা নারী, অল্প বয়সী বিধবা নারী খুব মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, 3 বছর একটা স্ট্রাগলিং লাইফ আছে, কিছু ফিনান্সিয়াল নিডও আছে। সো তার দিকে একটা পুরুষ মানুষের অ্যাপ্রোচ কেমন হওয়ার কথা? খুব মায়া হওয়ার কথা না, মানে খুব মায়া, আসো বুকে আসো টাইপ। তোমার জন্য খুব মায়া হয় সাবা, আসো আমার বুকে আসো, কাইন্ড অফ দিস।
এখন আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেন লাইক অমুকে তা করছে তমুকে তা করছে, হ্যাঁ দরকার নাই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও, মানে এটা সমাজেরই দোষ কিনা জানি না আসলে। আর তুমি যে লাইনটা নেগেটিভ বললে না পজিটিভ বললে আমি বুঝতেই পারতেছি না, দ্যাটস আমি তাকাই আছি আমি কি বলবো। হ্যাঁ বলো কোনটা, কোন মানে লাইনটা? বললা যে না, তোমার জন্য আমার খুব মায়া হয় বুকে আসো, হোয়াট ডাজ ইট মিন? যদি আমি খুব ক্লিয়ারলি বলি বলো। তাহলে চিন্তা করা যে হ্যাঁ উইডো দে আর ইজিলি অ্যাক্সেসেবল। আমি যদি এখন সাবাকে বলি সাবা চলো আমার সাথে একটু লং ড্রাইভে যাই, তোমাকে নিয়ে একটু লং ড্রাইভে যাই, এত সোজা? তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, আই ক্যান হ্যান্ডেল দ্যাট, তুমি চলো তোমাকে একটা লং ড্রাইভে যাই। তাহলে তা মনে করে যে হয়তো সাবা রাজি হয়ে যাবে, বিকজ তাদের মনে করার রিজন আছে। আই এম ইয়াং, হ্যাঁ আই হ্যাড আ ভেরি স্ট্রাগল লাইফ, 3 years। হাজব্যান্ড মারা যাওয়ার পরে ডেফিনেটলি আই এম ইন ফিজিক্যাল নিড। অবশ্যই। হ্যাঁ কারণ আমি তো মানুষ ভাই। অবশ্যই। সো তারা মনে করে এটা, সো তারা মনে করে যে হয়তো সাবাকে বললে ইজিলি ও অ্যাকসেপ্ট করে নেবে, ইট ইজ ইজিলি অ্যাক্সেসেবল। সো ওরকম আর কি, প্রচন্ড মায়া হয় তাদের আমার প্রতি। So, ও না, আসো আসো প্লিজ সাবা Sorry. বুকে আয়। ও মাই গড, নাও আই গেট ইট। হাউ ডু ইউ হ্যান্ডেল? হ্যান্ডেল করে আসছি আলহামদুলিল্লাহ, প্রবলেম হয় না এখন পর্যন্ত। তবে আমার কাছে সবসময় মনে হতো যে এই দেশ ছেড়ে ভেগে যাই। দুনিয়ার সব জায়গায় হ্যাঁ। বাঘ একই রকম, দেশ ছেড়ে পশু ভেগে একই যাই, রকম। মনে হতো যে এত ন্যাস্টি কেন সবাই, সব এত ন্যাস্টি কেন। আমি একটা আমার পছন্দ মতো একটা ড্রেস পরতে পারবো না, আমি চাইলে একটা জায়গায় বসে 1 কাপ কফি খেতে পারবো না কারোর সাথে, তাহলে ওটা আমার ক্যারেক্টারের প্রবলেম হয়ে যাবে। আমি একটা মানুষকে গাড়িতে করে ড্রপ করতে পারবো না, তার মানে আমি বেশ্যা। আমি একটা মানুষের সাথে ফোনে কথা বলতে পারবো না, দ্যাট মিন্স আমি তার সাথে ইনভলভড। আমি ফেসবুকে একটা ছবি দিলে ফিল্টার দিয়ে ছবি দেয় পুরুষ মানুষ ব্যাটা মানুষের অ্যাট্রাকশন সিক করার জন্য। তুমি কাজল দিছো বেটা মানুষের হ্যাঁ। আমার নিজে ভালো লাগে তুমি দরকার তো নাই। তুমি তো কখনো মানে ওইভাবে সাজো না, নিশ্চয়ই সাজছো, দ্যাট মিন্স তুমি কনভিন্স করতে চাও তোমার বসদের সাথে হাসি মুখে কথা বলো, তার মানে বসদের সাথে নিশ্চয়ই তোমার কিছু আছে। বসরা কেন তোমাকে অ্যাপ্রোচ করবে বা বাইরের মানুষই বা তোমাকে কেন অ্যাপ্রোচ করবে, তার মানে নিশ্চয়ই তুমি ওরকম কিছু করো যে কারণে তোমাকে করে। ভাই কোন দিকে যাব বলো তো? রাস্তা দিয়ে হাঁটছো, কাদা ছিটে লাগলো, সো দোষ তোমার। দোষ আমার, দোষ আমার। এখন এখন কি হয়েছে জানো, এখন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে দিস ইজ লাইফ। হ্যাঁ প্রতিবাদ করতে প্রতিবাদ কয়জনের সাথে করবো নীরব, কয়জনের সাথে করবো? প্রতিবাদ করতে করতেও তো একটা মানুষ একটা পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত। আমি এখন আর প্রতিবাদ করি না, এখন শুধু মানিয়ে নেই, সহ্য সংসার করে যাই। সংসার করতে ইচ্ছা করে আবার। হ্যাঁ সংসার তো করতে ইচ্ছে করে, সুন্দর করে করতে ইচ্ছে করে। সোশ্যাল সাইটগুলোতে আসো, বলো। ধরো তুমি বিধবা হওয়ার পরে কমেন্টে বা ইনবক্সে পরিবর্তন আসে। ফেসবুক যে আমি খুব বেশি অ্যাক্টিভ, তুমি আমাকে দেখো খুব বেশি অ্যাক্টিভ না। মেসেঞ্জারে? আমি মেসেঞ্জারে খুব বেশি অ্যাক্টিভ না, অনেক অনেক মেসেজ আসে, দ্যাটস ট্রু, আমি সিনও করি না। আর ফেসবুকে আমি মাঝখানে আমি প্রচণ্ড লেভেলের ডিপ্রেশনে ছিলাম, সেটা তুমি জানো ওই তো। কেন ছিলাম, কি বৃত্তান্ত। সো আমি ফেসবুকে খুব রেগুলার গান দিতাম, নাচ দিতাম, স্ট্যাটাস দিতাম, কমেন্ট ফেসবুক দিয়ে কেউ কাউরে জাজ হ্যাঁ। করা তো মুশকিল। হ্যাঁ কমেন্ট কেউ লিখলে রিপ্লাই করতাম, হ্যাঁ এগুলোই। বাট ওই রকমের আসলে ডিস্টার্ব কেউ করতে চাইলেও আসলে খুব একটা হয়ে ওঠে নাই, তাদের পক্ষে সফলতা আসে নাই, কারণ আমি মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ। আমি একটা জিনিস খেয়াল করছি সাবা, আমি তোমায় চিনি প্রায় 12-14 বছরের বেশি, প্রায় হ্যাঁ। 15 বছর। তুমি ভয়ঙ্কর শক্ত আচরণ করতেছো, আজকে ভয়ঙ্কর শক্ত শব্দ বের করতেছো। আমি প্রতিবার নিতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। আমি এই সাবাকে চিনি না। তুমি সাবাকে ছিল না, কারণ আগে তুমি যে সাবাকে দেখতা সে ছিল একটা ইম্যাচিওর, খুব ছটফটে, খুব প্রাণবন্ত না, খুব চঞ্চল একটা সাবা। তাসিফ মারা যাওয়ার আগেও বলতো, মানে জাস্ট 3-4 দিন আগে, মারা যাওয়ার 3-4 দিন আগে বলতো, সাবা তুমি না অনেক ম্যাচিওর হয়ে গেছো, তুমি আগে সেই সাবা নাই,
তুমি অনেক ম্যাচিওর্ড। আমি বলছি হ্যাঁ তাসিফ, আসলে আমাকে হয়তো আল্লাহ ইচ্ছে করে ম্যাচিওর করে দিয়ে গেছে। আর আর এরপরে আর কি, তাসিফ মারা যাওয়ার পরে আমাকে আসলে যা যা দেখতে হয়েছে, যা যা শুনতে হয়েছে, বা যা যা সাথে আমাকে পাল্লা দিয়ে চলতে হয়েছে, তাতে আসলে আমার সেই প্রাণবন্ততা, চঞ্চলতা, যাই বলো না কেন, হাসি খুশি সাবা, এটা আসলে আর আসে না। তবে আমি খুব চেষ্টা করি, আমি অফিসে খুব ফান করার চেষ্টা করি, আমি খুব ডুবে থাকতে চেষ্টা করি, সব কিছু কাজের মধ্যে ডুবে থাকতে চেষ্টা করি, আমার সব কিছু ভুলে থাকতে চেষ্টা করি। এই তো। কখনো অর্থনৈতিক টানাপোড়েনে পড়ছো? পড়েছি, বহুবার পড়েছি। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে বাসা ভাড়াই দিতে পারছি না ঠিক মতো। তখন আমি বাড্ডাতে থাকতাম। লজ্জার মাথা খেয়ে আমি আসলে কখনো কারো কাছে কিছু চাই না। ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর ধরে আমেরিকায় থাকেন, যতবারই দেশে আসেন ততবারই আমাকে জিজ্ঞেস করে তোর কিছু লাগবে? আমি বলছি না, কিছু লাগবে না, তোমরা আসো, সব তো আছে, কি লাগবে? আমি কখনো কারোর কাছে কিছু চাই না। তো একেবারে লজ্জার মাথা খেয়ে আমি, আমার মনে আছে আমার শ্বশুরকে আমি বলেছিলাম, বাবা আমি আর টানতে পারছি না, আমাকে 50,000 টাকা পাঠাও, আমি যে কদিন এই বাসায় আছি আমার বাসা ভাড়াটা আপনাকে দিতে হবে। উনি আমাকে সাপোর্ট করেছেন, দিয়েছেন। তারপরে আমি বাসা চেঞ্জ করে ফেলি, আমি ওখান থেকে মিরপুর শিফট হয়ে যাই। টানাপোড়েনে যে এখনো নাই ব্যাপারটা ওরকম না, আছি, তারপরে তুমি মানিয়ে নিচ্ছি। সৌভাগ্যবতী যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে চতুর্দিক দিয়ে সহায়তা করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমাকে যতটুকু বিশ্বাস না করেছে, আমার শ্বশুর শাশুড়ি তার চেয়ে অনেক বেশি আমাকে বিশ্বাস করেছে। হয় উল্টো। তবে আমি জানি না এখন করে কিনা, এখন কমিউনিকেশন খুব একটা নাই, অত কমিউনিকেশন হয়ও না, আমিও ব্যস্ত, তারাও ব্যস্ত, এবং আসলে এখন তো ছেলেটাই নাই। হ্যাঁ, তো যতটুকু করে ততটুকুই আমার জন্য বোনাস, আলহামদুলিল্লাহ বলি আমি সেটাতে। ট্রু, কারণ ওই সময়টাতে পাশে দাঁড়ানো অনেক বেশি উল্টো শুনি আমরা, যে শ্বশুর শাশুড়ি সবচেয়ে আগে পিচ টান দেয়, সেখানটা তোমারটা আলহামদুলিল্লাহ তুমি উল্টো পাইছো। হ্যাঁ, সাবা চিন্তা করতে, জাস্ট চাকরিটা যদি না থাকতো তুমি কি করতে? এটা বলতে পারো আল্লাহর একটা অশেষ রহমত। আমি কয়েকবার অ্যাটেম্প নিয়েছিলাম চাকরিটা ছেড়ে দেওয়ার। যখন তাসিফ অসুস্থ হয়ে পড়লো, ওকে দেখাশোনার কেউ নেই, একটা মানুষ নাই যে ওর সাথে বাসায় থাকবে, তখন অনেকবার অ্যাটেম্প নিয়েছিলাম চাকরিটা ছেড়ে দেওয়া। কোনো না কোনো কারণে কিভাবে যেন এটা পিছিয়ে গেছে। আমার অফিসের বস আমাকে ডেকে বলে, তুমি চাকরিটা ছাড়তে চাও, তুমি কি চিন্তা করেছো যদি আল্লাহ না করুক কোনো এরকম সিচুয়েশন হয় তুমি কি করবা? তো বেসিক্যালি আমার ওই বসের কারণেই, মানে ওনার নাম রেবা আপু, তো আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। সিটি ব্যাংক আসলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এটা আমার ক্যামেরার সামনে না বললেই না। অন্য কোনো ব্যাংক হলে আমার মনে হয় না এই সাপোর্টটা আমি পেতাম, অনেস্টলি নীরব। ওরা আমাকে যে সাপোর্ট দিয়েছে, তো ও আমাকে একটা কথাই বলতো, তুমি দেরিতে আসছো, দেরিতে যাও, আর তাড়াতাড়ি যাচ্ছ, কোনো সমস্যা নাই, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি যাবা, যখন যা করতে হবে। আমার ছুটি নীরব শেষ হয়ে গেছে, আমার ছুটি আর নাই বছরের, তারপরেও এইচআর আমাকে ম্যানেজ করে দিত মুম্বাই যাওয়ার জন্য ট্রিটমেন্টের জন্য। এতটা সাপোর্ট আমি পেয়েছি সিটি ব্যাংকের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তো এরা এই সাপোর্টটা না দিলে হয়তো আমার জবটা ছেড়েই দিতে হতো। আর ছাড়লে আজকে কি হতো? বাচ্চা নিয়ে কই যাইতা? ভিক্ষা করতে হতো, অথবা নীরবের কাছে আসতে হতো, নীরব একটা চাকরি দাও, আর নাহলে আবার সেই বাংলা মিশনে ফিরে যেতে হতো, যে ভাইয়া আমার আবার প্রোগ্রাম দেন, আবার সেই টানাপোড়েনের জীবন। তার মানে একটা মেয়ের জীবনে অর্থনৈতিক স্বাবলম্বিতা যে কোনো কিছুর চাইতে ইম্পর্টেন্ট, এভরিথিং, সব কিছুর চেয়ে ইম্পর্টেন্ট, সব কিছুর। আর এখানে তো মেয়েরা ভুলটা করে বসে। হ্যাঁ, অধিকাংশ মেয়ে এই ভুলটা করে বসে। ধরো বিয়ে করেছে, স্বামী বললো আমার তো অনেক আছে, আমি তো অনেক টাকা পয়সার মালিক, আমি বিজনেসম্যান, আমার অনেক ইনকাম, তোমার চাকরি করার কি দরকার? এবং মেয়েরাও চায় যে আমার জামাই আছে, আমি বাচ্চা মানুষ করব। হ্যাঁ, বাচ্চা মানুষ করব। কিন্তু এই যে একটা আনসার্টেনিটি অফ লাইফ, আগের দিন রাতে আমরা স্বপ্ন দেখতাম, আগের দিন রাতে তাসিফ একটা কোর্সে ভর্তি হয়েছিল লাস্টের দিকে, অনলাইনে ফ্রিল্যান্সিং করতো, তো হাঁটা চলার শক্তিটাও ছিল না, কে মতো এত উইক হয়ে গিয়েছিল। তো ওর আগের দিন রাতে বসে বসে ওয়েবসাইট বানাইছে, জানো, যা শিখে আসছে কোর্সে ক্লাসে বসে বসে অনিক্সের একটা ডেমো ওয়েবসাইট বানাইছে, বানায় আমাকে দেখাচ্ছে যে সাবা আসো দেখো এটা আমি বানাইছি। উই আর সো হ্যাপি যে ও কিছু একটা লার্ন করছে, মানে এত এক্সাইটেড ছিলাম। এই এক্সাইটেডমেন্টটা নিয়ে আগের দিন রাতে কিন্তু সে ঘুমিয়েছে, আমিও আশাবাদী যে হ্যাঁ
ও হ্যাপি, দ্যাট মিনস আই এম হ্যাপি, হি ইজ ডেভেলপিং। হ্যাঁ, তারপরের দিন সকালে সে নাই। লাইফ ইজ সো আনসার্টেন। আমাদের প্রত্যেকের লাইফে এটা হবে, হইতেই পারে। সো আনসার্টেন। সো একটা মানুষ না, একটা বিশেষ করে একটা মেয়ে মানুষের স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি বাচ্চা মানুষ করব, বাচ্চাকে স্কুল থেকে আনবো, বাচ্চার দেখভাল করব, এই করতে গিয়েই জীবনটা শেষ করে ফেলি আমরা। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি দেখো না, কোনো লাভ নাই। কিন্তু আমি যেটা ফিল করেছি আমার এই 11 বছরের সংসার জীবনে বলো, সব কিছু মিলে বলো, আমি যেটা ফিল করেছি যে পৃথিবীতে না অনলি একটা রিলেশনশিপ ভ্যালিড টিল ইউ আর ডাই। হোয়াট? সেটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ইট ইজ, আই ডু বিলিভ সেম। হ্যাঁ, এই রিলেশনশিপ ছাড়া পৃথিবীতে আর কোনো রিলেশনশিপের কোনো ভ্যালু নাই। তুমি আজকে ছেলে মেয়ের পিছনে দিচ্ছ না সবকিছু, বিয়ে করে চলে গেল বলে চলে যাবে না। আমি বলবো না যে তাদেরকে তুমি মানুষ করতে পারো না দেখে তারা তোমার খেয়াল করবে না, ব্যাপারটা এরকম না। দে উইল বি বিজি উইথ দেয়ার ওন লাইফ, সো দে ডোন্ট হ্যাভ এনি টাইম ফর ইউ। ওর ঘর ভাড়া ওর দিতে হবে, হ্যাঁ দেখতে হবে। তুমি আশাও করতে পারো না তার কাছে কিছু, কারণ তাকে তার সংসার দেখতে হবে। আলটিমেটলি বুড়া বুড়ি ছাড়া পৃথিবীতে তো আর কেউ নাই। সো এই যে বাচ্চা মানুষ করতে গিয়ে আসলে আমরা যে নিজেদের জায়গাটাকে হারায় ফেলি, এটা আসলে আমার কাছে মনে হয় না খুব বেশি প্রয়োজনীয়তা আছে। তুমি অবাক হয়ে যাওয়া আমার ছেলে মেয়েকে যদি কখনো দেখো, দে আর মোর দেন ম্যাচিওর, আমার চেয়ে ম্যাচিওর। সময় শিখায় ফেলেছে। চোখের সামনে প্রত্যেকটা দিন ছোট ছোট দুইটা বাচ্চা তিল তিল করে তাদের বাবাকে মরতে দেখেছে নীরব। সো আল্লাহ তাদেরকে ম্যাচুরিটি দেবে না তো কি তোমাকে আমাকে দেবে? আমার ছেলেটা তো হলো 2021-এ, কাসিফ মারা গেল 2024-এ। তো ইনফ্যাক্ট জন্মের পর থেকেই দেখছে যে ওর মা দৌড়াচ্ছে, মুম্বাই যাচ্ছে, ঢাকা যাচ্ছে, স্কয়ারে যাচ্ছে, হসপিটালে থাকছে, তার বাবা ব্যথায় কাতরাচ্ছে, হ্যাঁ অনেক কিছু দেখছে। সো এগুলো দেখতে দেখতে না আলটিমেটলি ওরা ম্যাচিউর হয়ে গেছে। ওদেরকে এখন আর কোনো কিছুতে, ওরা আরো বলে যে মামা তুমি চাকরি ছাড়লে আমাদের কি হবে, তুমি চাকরি করো, জব করো। দে আর ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেদের কাজ নিজেরা করে নিচ্ছে, আমাকে হেল্প করছে। আমি অসুস্থ হলে বা একটু মাথা ব্যথা ফিল করলে দৌড়ে গিয়ে মেডিসিন এনে পানি এনে আমাকে দিচ্ছে, খাও। দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তোমার এরকম মনে করার কারণ নাই যে তুমি জব করছো দেখে তোমার ছেলে মেয়েরা মানুষ হবে না। বরং আমি যদি বলি যে কটা মানে রিসার্চ বা আর্টিকেল যাই আমি পড়েছি, তাতে একটা চাকরিজীবীর সন্তানরা স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট। আমি চাকরিজীবীর সন্তান, আমার মা চাকরি করতেন, আমার ভাই সচিব, আমি এখানটা আলহামদুলিল্লাহ করছি। সো আমাদের সার্কেলে অন্য কেউ এরকম নেই যারা সন্তানকেই শুধু সময় দিছে। কারণ আমরা শিখছি যে মানির ভ্যালু আছে, কর্মের ভ্যালু আছে। এক্স্যাক্টলি। আমি শেষ করব, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন। বলো না, খুব ডিফিকাল্ট কিছু করো না। মিস করো? অনেক মিস করি। ও আমার ফ্রেন্ড ছিল, ক্রাইম পার্টনার ছিল, অনেক মিস করি। প্রতিটা জায়গায় প্রতিটা সময় মিস করি। তুমি যদি বলো যে এভরি থার্সডে, আমরা সারা জীবন বলতাম, মানে ও বলতো সাবা থার্সডে টু নাইট, পার্টি টু নাইট। আই মিস এভরি থার্সডে, আই মিস এভরি ফ্রাইডে, এভরি স্যাটারডে। কারণ আমি প্রতি ফ্রাইডে স্যাটারডে না আমরা কোথাও না কোথাও, তুমি তো দেখতা আমাকে ফেসবুকে, আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম, কোথাও না কোথাও হ্যাং আউট করতাম, রেস্টুরেন্টে বসতাম, খেতাম। ফ্রাইডে সকালবেলা উঠে বলতো সাবা বাদ দাও তো রান্না বান্না, চলো বাইরে খেয়ে আসি আজকে সবাই মিলে, চলো আজকে সুইম করে আসি। অনেক মিস করি, দম বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। এই জায়গাটা না আসলে কেউ নিতে পারবে না। ও একটা আলাদা জায়গায়। তুমি বলো আমি যদি বিয়ে করছি, হোয়াট এভার যাই সিচুয়েশনই বলো না কেন, ওই জায়গাটা না ওই জায়গাটাই, ইট ক্যান নট বি রিপ্লেসড, নেভার অ্যান্ড এভার। কামড় দিয়ে ওঠে কখনো রুমে ঢুকে? হ্যাঁ, রুমে ঢুকে বুকটা কামড় দিয়ে ওঠে কখনো? আগে হতো প্রচন্ড, যখন যে বাড্ডার বাসায় তো মারা গিয়েছে, ও একটা চেয়ারে বসে থাকতো, একটা সাদা চেয়ার,
খুব সুন্দর চেয়ার, ওখানে ও বসে থাকতো, আমার জন্য অপেক্ষা করতো। আমি যখনই গেটটা খুলতাম অফিস থেকে গিয়ে খুব সুন্দর একটা হাসি দিত, তুমি আসছো, খুব সুন্দর একটা হাসি দিত। সারাদিন বাসে একা থাকতো তো, তো তখন আমার ঘরে ঢুকলে দম বন্ধ হয়ে যেত। আমি জানো, আমি রাত 8টা-9টা পর্যন্ত বাইরে থাকতাম শুধু। আমার কাছে মনে হতো যে আমি ঘরে ঢুকে কি করব, কার জন্য যাব ঘরে। ওই 8টা-9টা পর্যন্ত বাইরে থাকাতে আমি হয়ে গেছি বেশ মাটি। তো মিস করি, করব, হয়তো সারা জীবনই করব। শরীরের ঘ্রাণ পাও? হ্যাঁ পাই। আমার বাচ্চা দুটো আমার চোখের সামনে থাকে। আমার মেয়েটা পুরো তাসিফের মতো দেখতে, ওর চেহারার দিকে আমি যতবার তাকাই ততবার আমার ওর কথা মনে পড়ে। এটা কি সম্ভব নীরব ভুলা? আমি তো বলতে চাইও না। জানো, আমার তাসিফ চলে যাওয়ার পর আমার খালি বারে বারে মনে হতো যে কখনো হয়তো সব মিথ্যা, কখনো এসে জড়ায় ধরবে তোমাকে এবং বলবে যে কি হয়েছে, কিচ্ছু তো হয় না, সব তো ঠিক আছে। এই যে আমি চিন্তা করি যে এই যে মানুষগুলো আমাকে নিয়ে এত কিছু বলছে, এত কিছু ওরা বলে আমাকে নিয়ে নেগেটিভ। তুমি জানো তাসিফ কখনো, তাসিফ বেঁচে থাকতে ওর ফ্যামিলি মেম্বার বলো, আমার ফ্যামিলি মেম্বার বলো, বাইরের কেউ বলো, আমাকে নিয়ে একটা নেগেটিভ কমেন্ট করার সাহস পর্যন্ত পায় নাই। একবার কক্সবাজারে একটা ছেলে আমাকে লিটারালি ধাক্কা দিল হাত দিয়ে, একটু ঝগড়ার মতো হলো, ও জাস্ট কলারটা উঠে ওরা আছাড় দিল। আমি বললাম আল্লাহ, যে ছেলেটা মরে যেত কি হতো, তাসিফ এরকম কেন করলা? ওরা কত বড় সাহস আমার বইয়ের গায়ে হাত দিছে। এই লেভেলের রেসপেক্ট সে আমাকে সবসময় করছে। ওর একটা ফ্যামিলি মেম্বার কেউ ওর সামনে আমার সাথে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করে এই সাহসটুকু পায় নাই। আজকে আমার সাথে যা যা হচ্ছে বা যা যা হয়েছে, আজকে যদি ও বেঁচে থাকতো আমি জানি না ও কি করতো, জানি না ও কি করতো। এমন হয়তো লাইন ধরে শুয়ায় জবাই দিত সবগুলোর। ওর এত রাগ ছিল। আমরা কিন্তু অনেক ফাইট করছি, আমাদের অনেক ঝগড়া হতো, অনেক কিছু, সব ফ্যামিলিতেই হয় আই গেস। তোমার সাথে তোমার বউয়ের হয়, স্বাভাবিক। বাট আলটিমেটলি দ্য বন্ডিং উই হ্যাড, মেবি আমরা খুব বেশি পারফেক্ট ছিলাম নীরব, এই জন্যেই আল্লাহ হয়তো নিয়ে গেছে আর কি। আমি শেষ করবো, আমার গলা ধরে আসছে আসলে। ওর তো চিনতাম, ও যে নাই এটা মেনে নিতে আমার নিজের অনেক কষ্ট হয়েছে। হরিণের মতো তোমার লাফানো দেখছি তো আজকে, আমার অনেক কষ্ট হচ্ছে তোমার এই ওজনদার মানুষটারে নিতে, বাট আই কুড ফিল। সবাই বলে যেন, যারা আমাকে অনেক আগের থেকে চিনে, যে সাবা তুমি সারাদিন ছটফট করতে, সারাদিন দেখতাম তুমি তুর করতো। আমাকে কম বকা দিছে এই ফারুকি ভাই, এই তুত্তু করিস না বস। তুমি দেখছো বাংলা বিষয় সারাক্ষণ তুর করে বেড়াইতাম। সে মানুষ আমি এখন। লাইফ, দিস ইজ লাইফ। আমি চাই তুমি কিছু বলো যারা জাজ করে, কমেন্ট করে, রিয়্যাক্ট করে, প্রিটেন্ড করে। কি বলবো আসলে নীরব, যারা এই ধরনের জাজমেন্টাল কথা বলে বা এরকম, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে স্বামী মারা যাওয়ার পরের জার্নিটা না একটা মেয়ের জন্য অনেক কষ্টের। তো আপনি মেয়ে হন বা ছেলে, একটা মেয়েকে আপনি মেয়ে হিসেবে চিন্তা করে দেখবেন যে আপনি তার জায়গায় হলে আপনার লাইফটা কেমন হতো। আবার একজন ছেলে চিন্তা করবেন যে আমার মেয়ের সাথে যদি এমনটা হতো তাহলে আমি কি করতাম, বা আমার বউয়ের সাথেও তো সেম জিনিসটা হতে পারে। আজকে আমি মারা গেলে আমার বউয়ের সাথে আসলে পরে কনসিকুয়েন্সেস কী হবে। সো একটা মানুষকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে একটু চিন্তা করে দেখবেন যে আসলে যেই মানুষটাকে নিয়ে বলছি সে আসলে কোন সিচুয়েশনটা পার করছে। ভাইয়া, আপনার কাছে কেউ টাকার জন্য যায় না, আপু আপনার কাছে কেউ টাকার জন্য যাবে না। আপনি যদি পারেন তাকে একটু মানসিক শান্তি দেন, এটাই অনেক ইম্পর্ট্যান্ট। আর একটা মেয়ে স্বামী হারালে তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে
তার মানসিকভাবে তার সাথে থাকা। তো আমি আশা করব যারা আমার মতো স্বামী হারা বা আমার মতো সিচুয়েশন কখনো পার করেছেন তারা শক্ত হবেন, ভেঙে পড়বেন না। আমি যেমন শক্ত থাকার চেষ্টা করছি আপনারাও চেষ্টা করবেন, সেটা যেভাবেই হোক। কে কি বলল মাথায় না নিয়ে শক্ত হয়ে চলবেন। এবং যারা এরকম উল্টাপাল্টা কথা বলছেন তাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দিবেন যে এরকম একটা সিচুয়েশন কিন্তু হয়তো আপনার জন্যও অপেক্ষা করছে। সো সেই সিচুয়েশনের জন্য আপনি তৈরি থাকুন। শেষ করতে চাই এবং যেরকমটা বলেছিলাম যে আমার সবচেয়ে সেন্সিটিভ অনুষ্ঠানটা তো আপনি হয়তো দেখতে শুরু করলেন, শেষ করলেন এখন। অনেক আবেগ, অনেক ক্ষোভ, অনেক না প্রাপ্তির এই জায়গাটায় যদি আপনার বিবেকে একটু নাড়া দেয়